নমস্কার। অবসরের কথাবাসরের এবারের এই তৃতীয় অধিবেশনে আপনাদের স্বাগত জানাই। আমরা আবার ব্যাঙ্গালোরে আছি এখন এই মুহূর্তে, এবং এখানে অনেক বাঙালি যেমন আছেন এই আমরা যেখানে আছি, এবং বাঙালি থাকা মানেই অবধারিতভাবে যে জিনিসগুলো ঘটে, যেমন দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এগুলো যেমন হয়, সেরকম কিছু সংস্কৃতিবান রুচিসম্পন্ন বাঙালি থাকলে তারা রবীন্দ্র জয়ন্তী পালন করবেন না, এটা হতে পারে না। তারা রবীন্দ্রনাথকে নিয়েও চিন্তা ভাবনা করেন এবং সেই নিয়েও তারা কিছু অনুষ্ঠান করার একটা চেষ্টা করেন। তবে ওই যেটা সবসময় হয় না, যেহেতু তাদের কাজের একটা বিপুল চাপ থাকে, যেমন ইচ্ছে থাকে তেমনি কাজের চাপও থাকে, দুইয়ের মধ্যে একটা সমন্বয় করে ওই তিথি পুজোর দিন হয় না, পরে কোনো একটা সময়ে ছুটির দিন দেখে হয়। বিদেশে যেমন দুর্গাপুজোগুলো ওই কোনো একটা ছুটির দিনে শনি রোববার ধরে সব সারা হয়ে থাকে অনেক জায়গাতেই। এখানে 25শে বৈশাখের দিন হয় না, তার অনেক পরে কোনো একটা ছুটির দিন ধরে তারা করেন। তো যাই হোক, এখানে এরা গতবারও করেছেন, এবারও তারা করবেন, এবং তার একটা প্রস্তুতি চলছে। এই অবসরে আমি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ গতবার এই কথা বাসরে আপনাদের জানিয়েছি রবীন্দ্রনাথ এই ব্যাঙ্গালোরে এসেছিলেন, দক্ষিণ ভারতে এসেছিলেন, এবং সেখানে তিনি দুবার ব্যাঙ্গালোরে এসেছিলেন, এবং এই ব্যাঙ্গালোরে থাকাকালীন তিনি বেশ কিছু কবিতা, গান, লেখা তিনি রচনা করেছিলেন। এবার রবীন্দ্রনাথের কথা আমরা বলবো, এবং বলবো তার পুত্রের দৃষ্টিতে, অর্থাৎ পিতাকে দেখছেন পুত্রের দৃষ্টিতে পিতা। আপনারা সবাই রথীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র, 27শে নভেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মেছিলেন রবীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ সন্তান, তো জ্যেষ্ঠ পুত্র সন্তান। তো সেখানে তিনি রথীন্দ্রনাথ লিখছেন, তার নিজের সম্পর্কে লিখছেন, সেই জোড়াসাঁকোর বাড়ির কথা উল্লেখ করে তিনি লিখছেন যে সেই বাড়িটা যেন একটা প্রাচীন বটগাছ, প্রচুর ডালপালা ছড়িয়ে বেশ কয়েক বিঘা জমি অধিকার করে আছে, এবং বলছেন এই বাড়িরই কোনো এক ঘরে আমি জন্মেছিলুম, আমার মনে হয় শুভক্ষণেই আমার জন্ম হয়েছিল। বাড়ির ঐশ্বর্য তখন ম্লান হয়ে এসেছে, কিন্তু ঐতিহ্য জাজ্বল্যমান। এবং তিনি তারপরেই লিখছেন, আমার পিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ তখন বাড়ির কর্তা, তার 7 ছেলের মধ্যে আমার পিতা ছিলেন সর্বকনিষ্ঠ। এবং সেখানে একটা চমৎকার ঘটনার কথা তিনি লিখছেন, রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে সেই বাড়িতে একটা পারিবারিক খাতা ছিল, সেই খাতাটা রাখা থাকতো, এবং যার যখন ইচ্ছে হতো সে তখন তার মধ্যে
সেই খাতার মধ্যে কিছু লিখতেন। হ্যাঁ, এবং বাড়ির অনেক কর্তারা বা বাড়ির ছোটরা তারা যার যখন খেয়াল হতো খুশি মতো সকাল বিকেল তাতে কিছু লিখে রাখতেন। তো ওই খাতাটার নাম ছিল পারিবারিক খাতা। তাতে পাতা উল্টালে দেখা যেত যে কত রকম হাসির কথা, মজার কথা, কত গবেষণা কথা সেখানে, ভালো মন্দ অনেক কিছু তার মধ্যে এই ঠাকুরবাড়ির সদস্যরা লিখেছে। এবং সেই তার মধ্যে দেখছে রথীন্দ্রনাথ বলছেন সেই পারিবারিক পাতা উল্টোতে গিয়ে তার নজরে এলো 1988 সালে রথীন্দ্রনাথ দেখছেন সেই খাতার মধ্যে লেখা, তিনি তার কথায় লেখার মধ্যে বলছেন, আমার দাদা হিতেন্দ্রনাথ এবং বলেন্দ্রনাথের দুটি ছোট মন্তব্য। আমরা একটু বলি, হিতেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথের তৃতীয় পুত্র, হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। তিনি সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক এই হিতেন্দ্রনাথ ঠাকুর। এই হিতেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রথীন্দ্রনাথ ঠাকুরের দাদা। আরেকজন বলেন্দ্রনাথ ঠাকুর। বলেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্থ পুত্র, বীরেন্দ্রনাথের সন্তান, এবং তিনি প্রখ্যাত সাহিত্যিক এবং রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তো যাই হোক, এরা দুজনই রথী ঠাকুরের জ্যেষ্ঠ এবং তার দাদা। তারা দুটো মন্তব্য লিখেছে, সেই মন্তব্য দুটো তিনি আবার হুবহু সেখানে তুলেও দিয়েছেন। হ্যাঁ, বলছেন, হিতেন্দ্রনাথ ঠাকুর লিখছেন, রবি কাকার একটি মান্যবান ও সৌভাগ্যবান পুত্র হইবে, কন্যা হইবে না। সে রবি কাকার মতো তেমন হাস্যরসপ্রিয় হইবে না, রবি কাকার অপেক্ষা গম্ভীর হইবে। সে সমাজের কার্যে ঘুরিবার অপেক্ষা দূরে দূরে একাকী অবস্থান করিয়া ঈশ্বরের ধ্যানে নিযুক্ত থাকিবে। আর বলেন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হিতেন্দ্রনাথ ঠাকুরের ওই লেখাকে উল্লেখ করে হিতেন্দ্রনাথ ঠাকুরকে সবাই হিদ্দা বলে ডাকতেন, হিতেন্দ্রকে সংক্ষেপে হিদ্দা বলে ডাকতেন। তো বলেন্দ্রনাথ ঠাকুর তিনি তার ওই হিদ্দারকে লেখাটাকে উল্লেখ করে লিখছেন তিনি, হিদ্দা তোমার ভবিষ্যৎবাণী এখন চাক্ষুষ। প্রকৃতিটা গম্ভীর, যার তা অস্বীকার করবার জো নেই। তবে কি না সামাজিক জীব না হয়ে খোকা যে আরণ্যক ঋষি হবে তাও মনে হয় না। আর গম্ভীর হয়েছে বলে যে হাসবে না তাও নয়। রবি কাকার প্রকৃতি আসলে যদি ধরো গম্ভীর এবং গোমসায় তফাৎ আছে। হাসলেই যে গাম্ভীর্য মারা যায় এমনও বোধ হয় না। আসল কথা গম্ভীরতা যেটা আবশ্যক, হাসি মানে সারাক্ষণ দাঁত বের করে থাকা না। যাই হোক, এরা এই দুই দাদাই তাদের ছোটবেলায় তাদের ছোট ভাই এবং তাদের অত্যন্ত প্রিয় পাত্র রবি কাকার এই জ্যেষ্ঠ পুত্র সন্তানকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করেছে। তো সব কিছুকে উল্লেখ করার পরে সেখানে লিখছেন যে রথী ঠাকুর এই দুটোকে উল্লেখ করে তারপর নিজে একটা মন্তব্য করছেন যে আমার দাদাদের ভবিষ্যৎবাণী কতটা ফলবতী হয়েছে সে বিষয়ে আমার কিছু বলা উচিত নয়, তবে এইটুকু বলতে পারি, দাদা হিতেন্দ্রনাথের আশীর্বাণী সত্ত্বেও ধ্যান ধারণায় আমার জীবন অতিবাহিত হয়নি, সে বিষয়ে সন্দেহ নেই। যাই হোক, এই আমরা যতটুকু জানি খুব সংক্ষেপে যদি
রথী ঠাকুর বা রথীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বলি, তিনি তার পিতাদের রবীন্দ্রনাথকে আজীবন প্রাধান্য দিয়ে নিজেকে আড়ালে রেখে এসেছেন। পিতার ইচ্ছা পূরণে আজীবন ত্যাগ স্বীকার করেছেন তিনি বিদেশে ইলিনয়তে কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে যাওয়া পিতার ইচ্ছা অনুসারে, পিতার নির্দেশে, এবং সেখান থেকে পড়াশুনো শেষ করে পিতার আদেশে তিনি জমিদারি কাজে যুক্ত হন, এবং সেখানে যখন সবে তিনি জমিদারি কাজের মধ্যে নিজেকে যুক্ত করেছেন, এমন সময় পিতার আদেশে সব ছেড়ে তিনি আবার শান্তিনিকেতন বিদ্যালয়ে পিতাকে সাহায্য করবার জন্য যোগদান করেন। নিজের বিপুল দক্ষতা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যক্তিত্বময় পিতার অনুশাসনের ঘেরাটোপের থেকেই তিনি তার জীবন অতিবাহিত করেছেন। পিতার ইচ্ছা পূরণই তার একমাত্র ধ্যান ধারণা ছিল, এবং সেই হিসেবেই তিনি তার জীবনটা কাটিয়ে দিয়েছেন। তার যে একটা প্রবল সম্ভাবনা আছে, তার যে বিপুল একটা দক্ষতা আছে, সেটাকে তিনি কখনোই প্রকাশ করেননি। কেবলমাত্র পিতার ইচ্ছা পূরণই ছিল তার সর্বোত্তম লক্ষ্য, এবং সেই দিকেই তিনি জীবন কাটিয়েছেন। তার ব্যক্তিগত জীবন, তার বৈবাহিক জীবন, সবটাই। তো যাই হোক, আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এবং এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, পিতার মতনই তিনি ওই বজরায় করে অনেক সময় তার জমিদারি কাজে দেখতে যেতেন ওই বজরায় করে, এবং শিলাইদহ এই সমস্ত জায়গায়। এবং ঠিক আমরা আশ্চর্য হয়ে দেখি রবীন্দ্রনাথের দৃষ্টি, রবীন্দ্রনাথের মনন, এবং সবচাইতে বড় কথা, এই রথীন্দ্রনাথের লেখার মধ্যে তিনি চমৎকার কিন্তু লিখতে পারতেন, চমৎকার তিনি তার সাহিত্য কৃতি অত্যন্ত উচ্চমানের, অথচ কি সহজ সরলভাবে তিনি এই প্রাকৃতিক পরিবেশকে বর্ণনা করতে পারতেন। রবীন্দ্রনাথের একটা গভীর প্রভাব তার মধ্যে যেমন ছিল, এরকম পিতার অন্তর্দৃষ্টিও তার মধ্যে ছিল, এটা বলা যায়। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, এবং সেখানে আমরা দেখব যে তার মধ্যে এই সাহিত্য কৃতি, তার দৃষ্টি, তার ভাবনা কত উচ্চমানের ছিল, এবং তার রচনা রবীন্দ্র রচনার সঙ্গে যেন অনেকটা মিলে যায় ওই ধরনের। যাই হোক, তিনি নিজেকে সেদিকে প্রকাশ করেননি, যেটা আগেই আমরা বলেছি, পিতার ইচ্ছা বা পিতার আদেশ পালনই একমাত্র তার জীবনের লক্ষ্য ছিল, এবং সেটাই তিনি সারা জীবন করে গেছেন। তো তার একটা লেখা থেকে আমরা রবীন্দ্রনাথকে চিনব, অর্থাৎ পুত্রের দৃষ্টিতে পিতা বাবাকে যেমন দেখেছে, তিনি লিখছেন। আমরা তার লেখাটাই আজকে মূলত পাঠ করব, পড়ব আজকে, এবং সেখানে আমরা কিছু দুই একটা কথা বলব। বলছেন, আর রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার পিতা রবীন্দ্রনাথ সম্পর্কে, বাবাকে যেমন দেখেছি। আত্মপ্রকাশের নানা ক্ষেত্রে বাবার অবিসংবাদী প্রতিভা সম্বন্ধে আমার পক্ষে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা। আমার চাইতে যোগ্যতর অনেক ব্যক্তি এ বিষয়ে আলোচনা করেছেন, এবং ভবিষ্যতে আরও অনেকে হয়তো করবেন। বাবা তার নিজের বিষয়ে স্মৃতিকথা কিছু লিখেছেন, অন্তরঙ্গদের কাছে চিঠি লিখতে গিয়েও মনের কথা কিছু বলেছেন। একটা বিষয় লক্ষণীয়, বাবা তার জীবন স্মৃতিতে সাল তারিখের বা ঘটনার অনুবর্তন করতে যাননি। যা বলতে চেয়েছেন সে হলো তার অন্তর্জীবনের উন্মোচন।
যে ক্ষেত্রে মনে সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবের প্রকাশই মুখ্য, সেখানে জীবনের মোটা মোটা ঘটনাবলী অনুধাবন করতে যাওয়া বিড়ম্বনা মাত্র। সাধারণ মানুষের জীবন দৈনন্দিন ঘটনাচক্রে বাধা, কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন ব্যক্তি প্রতিদিন দৈনন্দিন চৌহদ্দি অতিক্রম করতে থাকেন। প্রতিভার জগৎকে সবসময় বাস্তব জগতের নিয়মের অন্তর্ভুক্ত করা সম্ভবপর হয় না। সকল সৃজনধর্মী প্রতিভার বেলায় হয়তো এই কথা সত্য, কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন বাবার বেলায় এ কথা যেন বিশেষভাবে সত্য। তিনি জোর দিয়ে বলছেন। তিনি বলছেন তার পিতার সম্পর্কে, তার প্রতিভা ছিল বহু বিচিত্র। তিনি ছিলেন একাধারে কবি, বিজ্ঞানী এবং দার্শনিক ঋষি। এই ধরনের বহুমুখী প্রতিভাকে সম্যক বিশ্লেষণ করার যতই চেষ্টা হোক না কেন, তার ব্যক্তিস্বরূপের সবটুকু রহস্য আয়ত্ত করা যায় না। কারণ সচরাচর আমরা মানুষকে বিচার করার জন্য যে মাপকাঠি ব্যবহার করে থাকি, এক্ষেত্রে তা অচল। এবং সেখানে তিনি লিখছেন তার পিতার সম্পর্কে, সব কিছু মিলে তার স্বভাব ছিল জটিল ও দুর্জ্ঞেয়। পিতার সম্পর্কে তিনি লিখছেন, বলছেন তার সংবেদনশীল মনে এমন একটা সহজাত দ্বিধা সংকোচের ভাব ছিল যে ঠিক করে বলা যেত না কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে তার মন কখন কিভাবে প্রতিক্রিয়া করবে, তার মন মেজাজ কখন কেমন থাকবে বুঝতে পারা সহজ ছিল না। কখনো কখনো দেখেছি তার তরুণ ভক্তদের মাঝখানে তিনি বসে আছেন, গাম্ভীর্যের মুখোশ কখন খসে গেছে, হাস্যে পরিহাসে তাদের সঙ্গে রসালাপ করছেন, যেন তিনি তাদেরই একজন। আবার যখন সম্মুখ বৃত্তি অবলম্বন করে নিজেকে নিজের মধ্যে সম্বরণ করে নিতেন, তখন তার গহন মনের অতল স্তব্ধতার থই পাওয়া দুঃসাধ্য হতো। মন যখন খুশি থাকত, তখন দেখেছি শিশুদের মধ্যে তিনিও একজন শিশু ভোলানাথ। তার মতো স্নেহপ্রবণ মানুষ আমি খুব কম দেখেছি। আবার তার মতন দুরাধিগম্য যুগবৎ ভয় ও শ্রদ্ধার পাত্র কোনো দ্বিতীয় ব্যক্তি আমার জীবনে দেখেছি বলে স্মরণ হয় না। একটা জিনিস লক্ষ্য করা, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকেই লিখেছেন, যেটা রথীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন। রবীন্দ্রনাথও তার নিজের সম্পর্কে নানা জায়গায় লিখেছেন, তার চিঠিপত্রে আছে। কিন্তু রবীন্দ্রনাথকে পুত্র হিসাবে কাছের থেকে, শুধু পুত্র নয়, একেবারে পিতৃ আদেশ পালন করাটাই যার ব্রত, প্রধান ব্রত, এরকম এক পুত্র যিনি নিজের সমস্ত ভালো লাগা মন্দ লাগা, নিজের ইচ্ছে অনিচ্ছে সব কিছুকে বিসর্জন দিয়েছে, এবং এমন একজন ব্যক্তিত্বময় পিতার ঘেরাটোপের মধ্যে তিনি থেকেছেন। তিনি যখন তার পিতাকে বিশ্লেষণ করছেন, তখন সেই পিতা অর্থাৎ রবীন্দ্রনাথের আরেকটা একেবারে, যাকে আমরা বলবো, একটা গভীর এবং সার্থক চিত্র আমরা পাই। এই ছবিটা আমরা অন্য কোথাও পাই না। এটা একটা ব্যতিক্রম, অথচ একটা ভীষণ সত্য চরিত্র। এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। সেখানে বলছেন যে, রথীন্দ্রনাথ বলছেন, ঘন ঘন তার পিতার সম্পর্কে বলছেন, ঘন ঘন তার মন মেজাজ বদলাতে হতো বলে তার সহচরদের পক্ষে তার খেয়াল খুশির সঙ্গে তাল রেখে চলা খুবই কষ্টসাধ্য হতো। আমার কেমন যেন মনে হয় বাবা তার নিজের কাছেও নিজের অনেক চিন্তা ভাবনা গোপন করতে চাইতেন।
নিজের মন অনেক সময় তিনি নিজেই জানতেন না, সুতরাং অপরে জানবে কি করে? বাবার যারা কাছের মানুষ, যারা অন্তরঙ্গ, তাদের পক্ষেও ঠিক করে বলা মুশকিল হতো কখন কিভাবে কোন কাজ তিনি করবেন, কোথায় কেমন আচরণ করবেন। নিজের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, নিতান্ত ব্যক্তিগত সুখ সুবিধার ব্যাপারে তার এমন সংকোচ ছিল, এবং অপরে কি মনে করবে এই নিয়ে তিনি এত বেশি ভাবতেন যে নিজের ইচ্ছাটুকু প্রকাশ করার জন্য তাকে নানা রকম ছলাকলার আশ্রয় নিতে হতো। এমন অনেক দিন গেছে, রথীন্দ্রনাথ লিখছেন, এমন অনেক দিন গেছে যখন এসব ব্যাপারে তার অর্থাৎ রবীন্দ্রনাথের ছেলে মানুষই দেখে প্রতিমা ও আমি কৌতুক বোধ করেছি। প্রতিমা মানে রথীন্দ্রনাথের স্ত্রী। এই প্রতিমা দেবীর সঙ্গে রথীন্দ্রনাথের বিবাহ একটা এই ঘটনাটা আমরা পরে আলোচনায় আসব। তো এবার তার ঠাকুরদাদার সাথে তার পিতার সম্পর্কের কথা তিনি লিখছেন। বলছেন, আমার পিতামহ অর্থাৎ দেবেন্দ্রনাথ তার এই সর্বকনিষ্ঠ ছেলেটিকে অত্যন্ত ভালোবাসতেন। অপেক্ষাকৃত অপরিণত বয়সে তার মধ্যে অসাধারণ প্রতিভার বিকাশ দেখে তিনি নিশ্চয়ই গৌরব অনুভব করে থাকবেন। বোধ করি সেই কারণেই বাবার প্রতি তার একটু পক্ষপাতিত্ব ছিল। আমাদের জোড়াসাঁকো বাড়ির সবচেয়ে ভালো ভালো ঘর বাবার বসবাসের জন্য বরাদ্দ হয়েছিল। তাতেও যখন কুলোলো না, তখন জোড়াসাঁকোর হাতার মধ্যে বাবার জন্য আলাদা বাড়ি তৈরি করার খরচ মহর্ষি দিয়েছিলেন। মনে রাখবেন, মহর্ষি কিন্তু টাকা পয়সার ব্যাপারে খুব মিতব্যয়ী ছিলেন। চট করে তার কাছ থেকে টাকা পয়সা কেউ আদায় করতে পারতেন না। হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন সেটা তিনি করতেন, কিন্তু ওই যেটা বললাম, অযথা খরচ তিনি করতেন না। আর হিসেব নেবার ব্যাপারে তিনি অত্যন্ত কড়া ছিলেন, সে কথাও আমরা পাবো তার নাতির লেখায়। তো যাই হোক, কিন্তু এখানে আমরা দেখছি তিনি দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথকে যথেষ্ট ভালোবাসতেন, এবং ভালোবাসার কারণটা কি সেটাও তার নাতি রথীন্দ্রনাথ লিখেছেন যে তার কনিষ্ঠ পুত্রের মধ্যে পিতা একটা বিশেষ কিছু লক্ষ্য করেছিলেন। যাই হোক, তো সেই টাকা পেয়ে, পিতার কাছ থেকে টাকা পেয়ে রবীন্দ্রনাথ কী করলেন, লাল ইটের একটা বাড়ি তৈরি করলেন পিতার কাছ থেকে টাকা পেয়ে। লিখেই তারপরে রথীন্দ্রনাথ লিখছেন, বাবা কিন্তু এক বাড়িতে বেশি দিন থাকা একেবারে পছন্দ করতেন না, ঘন ঘন বাসা বদলাতেন। শান্তিনিকেতনে এমন 10টা-20টা বাড়ি আছে যেখানে কোনো না কোনো সময় বাবা থেকেছে। সাবেককালের বাড়ি ছেড়ে নিজের পছন্দ মতো নতুন বাড়ি তৈরি করতে পারবেন ভেবে মহর্ষির কাছ থেকে টাকা পেয়ে বাবা খুব খুশি হয়েছিলেন। হাতে কলমে কাজ করে আমার জ্যাঠতুতো দাদা নীতিন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র হচ্ছেন নীতিন্দ্রনাথ ঠাকুর। সেই নীতিন্দ্রনাথ ঠাকুর স্থাপত্যবিদ্যায় কিঞ্চিত অধিকার অর্জন করেছিলেন। বাবা প্রস্তাব করলেন, বাড়ি হবে দোতলা এবং 2 তলাতেই থাকবে একটা করে প্রকাণ্ড হলঘর। তাহলে কাঠের তৈরি স্থানান্তরযোগ্য পার্টিশন খাটিয়ে হলঘরের মধ্যে যদৃচ্ছা ছোট বড় নানা আয়তনের কামরা বানানো যায়। এই পরিকল্পনা অনুসারে বাড়ি তৈরি হলো। বাড়ি তো তৈরি হলো, গৃহপ্রবেশ হলো, তারপর ঢুকে দেখা গেল একতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়িটাই তৈরি হয়। এরকম সব খেয়াল খুশির কাজ সেখানে চলত। যাই হোক, তারপরে তিনি লিখছেন এই জায়গায়, পিতামহ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর বাবার ওপর জমিদারি পরিচালনার ভার দিয়েছিলেন সত্য, কিন্তু খরচপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি নিজে। এখানে দেখুন মহর্ষি দেবেন্দ্রনাথের চরিত্রের একটা বিশেষ দিক তার নাতি রথীন্দ্রনাথ ঠাকুর কেমন তুলে ধরেছে।
বলছেন, কিন্তু খরচপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি নিজে। রবীন্দ্রনাথের উপর জমিদারি পরিচালনার ভার দিয়েছেন, কিন্তু নিয়ন্ত্রণটা রেখে দিয়েছেন নিজের হাতে। এই হিসেবের ব্যাপারে দেখেছি তার কঠোর নিয়ম নিষ্ঠা, অর্থাৎ দেবেন্দ্রনাথের। একসময় প্রত্যেক মাসের দ্বিতীয় দিনে বাবা হিসাবের খাতাপত্র নিয়ে নির্দিষ্ট সময়ে মহর্ষির সামনে হাজির হতেন ও গত মাসের জমা খরচের আনুপূর্বিক হিসাব পড়ে শোনাতেন। মহর্ষির স্মরণ শক্তি ছিল অসাধারণ। হিসাব পড়ে শোনাবার সময় কোনো ভুল ত্রুটি এড়িয়ে যাবার উপায় ছিল না। তিনি তখনই তা ধরে ফেলতেন ও জেরা করতেন। জবাব দিতে গিয়ে বাবাকে, অর্থাৎ রবীন্দ্রনাথকে, দস্তুর মতো গলদঘর্ম হতে হতো। শুনেছি মাসের দ্বিতীয় দিনটাকে বাবা খুব ভয় করতেন। স্কুলের ছেলেরা যেমন পরীক্ষা দিতে যায়, বাবা যেন তেমনি করে যেতেন মহর্ষির কাছে হিসাব দাখিল করতে। আমরা সব ছেলে মানুষেরা অবাক হয়ে ভাবতাম, আমাদের বাবা তার বাবাকে এত ভয় পায় কেন? মহর্ষি জানতেন বাবা কবিতা লেখেন। তিনি যখন শুনলেন বাবা ভক্তি রসাশ্রিত অনেকগুলো কবিতা লিখেছেন, একদিন বাবাকে ডেকে সেগুলি পড়ে শোনাতে বললেন। একটির পর একটি কবিতা বাবা পড়ে চললেন, আর মহর্ষি নিবিষ্ট হয়ে শুনতে লাগলেন ঘন্টার পর ঘন্টা। পড়া শেষ হয়ে গেলে বাবা যখন নৈবেদ্য থেকে একটি ভক্তি রসাশ্রিত গান গাইলেন, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কণাদান, শুষ্ক হৃদয় মম, কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে, সিঞ্চহ শুষ্ক নয়ন। মহর্ষির চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। কবিতাগুলো পুস্তক আকারে প্রকাশ করার জন্য তিনি তখনই বাবার হাতে টাকা তুলে দিলেন। সেই কবিতাগুলি একত্রে নৈবেদ্য নামে বই হয়ে প্রকাশিত হয়। এবার পিতৃ শাসন সম্পর্কে লিখছেন পুত্র রথীন্দ্রনাথ। পিতা কেমনভাবে, অর্থাৎ রবীন্দ্রনাথ কেমনভাবে তার সন্তানদেরকে শাসন করতেন, এটা বিশেষ করে বর্তমান এখনকার ছেলে মেয়েদের খুব শোনা দরকার। বাবাদেরকেও তো বটেই, বাবা মায়েদেরকে তো শুনতেই হবে, ছেলে মেয়েদেরও এটা জানা দরকার। দেখুন কিভাবে সন্তান শাসন করতে হয়। ছেলে মেয়েদের প্রতি বাবার আচরণে কঠোরতা ছিল না, তেমনি আবার অত্যধিক আদর দেওয়াও তার স্বভাব বিরুদ্ধ ছিল। আমার তো মনে পড়ে না, রথী ঠাকুর লিখছেন, আমার তো মনে পড়ে না বাবার হাতে আমরা কখনো দৈহিক শাস্তি পেয়েছি। মারধর করা ছিল তার প্রকৃতির বাইরে। ছেলেবেলা থেকে আরম্ভ করে যুবা বয়সের সমস্ত বছর মিলিয়ে মাত্র 3 বার তাকে আমার উপর সত্যি সত্যি চড়তে দেখেছি। 3টি ঘটনার কথাই তিনি লিখছেন। প্রথম ঘটনা, যেখানে প্রথমবার রবীন্দ্রনাথ তার পুত্রকে শাসন করছেন কিভাবে, দেখুন। রথী ঠাকুর চান করতে খুব একটা ভালো লাগতো না, ছোট রথী ঠাকুর। তিনি মনে করতেন জোর করে শরীরটাকে আচ্ছা করে ঘষা মাজা আমার কাছে ছিল অত্যাচারের মতো। মা একদিন আমাকে স্নান করাতে না পেরে নিতান্ত নিরুপায় হয়ে বাবাকে আমার অবাধ্যতার কথা বলে দিলেন। বকুনি নেই, গালমন্দ নেই। বাবা দুহাতে আমাকে ধরে উঠিয়ে দিলেন আলমারির মাথায়। এরপর থেকে আমাকে স্নান করানো নিয়ে মাকে আর বেগ পেতে হয়। ওই একটি আচরণই যথেষ্ট। দ্বিতীয় শাসনের ঘটনা। এর পরের ঘটনাটি ঘটেছিল শিলাইদহে। পরের দিন বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের দিন। কে যেন আমাকে বলল পদ্মার অপর পারে পাবনায় সেদিন নৌকা বাইচ হবে। ইছামতি যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে নাকি হাজার হাজার প্রদীপের আলো দিয়ে সাজানো শতাধিক ভাসানের নৌকো এসে জড়ো হয়। যাই, প্রতিমা বিসর্জন হবার একটু আগেই শুরু হয় নৌকো বাইচ। এই প্রতিযোগিতায় যেসব নৌকো যোগ দেয় তাদের চেহারা অনেকটা জেলে ডিঙির মতো। যাই হোক,
ইতিমধ্যে রথী ঠাকুর নিজের সঞ্চয় জমিয়ে জমিয়ে 1 পয়সা করে জমিয়ে তিনিও একটা জেলে ডিঙে কিনে ফেলেছেন। সেই ডিঙে নিয়ে তিনি চললেন এবং ম্যানেজার বাবুকে প্রায় অতিষ্ঠ করে বললেন, ঘাটে আমাদের যে 2টো পানসি বাঁধা, তার মধ্যে যেটি বড় সেটা নিয়ে আমি ভাসান ও বাইচে দেখতে যাব। এই শরৎকালের পদ্মা পাড়ি দেওয়া কিন্তু ছেলে খেলা নয়, দস্তুর মতো বিপজ্জনক ব্যাপার। বর্ষার শেষে নদী কানায় কানায় ভরা, যেমন গভীর তেমনি খরস্রোতা। আর পদ্মার এপার থেকে ওপার তো মাইল 7 ধাক্কা। তখন বুঝিনি, রথী ঠাকুর লিখছেন, আমাদের এই নৌকা যাত্রা প্রায় শেষ যাত্রায় পর্যবসিত হতে চলেছে। যাক, সে পারের কথা। পিতার কাছে অনুমতি নিয়ে এলেন, রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন। দুঃসাহসিক কাজে তিনি পুত্রকে কখনোই কোনো অবস্থাতেই বারণ করেননি। যাই হোক, নৌকো তো মাঝি মাল্লারা বদর বদর করে দাঁড় ফেললো। স্রোতের কি ধার! পাবনা পৌঁছতে সারাদিন লেগে গেল এবং বিকেলের দিকে এসে পৌঁছলো। সেখানে প্রচুর লোক জমা হয়েছে, তার একটা বিস্তৃত সুন্দর বর্ণনা আছে এবং সেখানে নৌকো বাইচ আরম্ভ হয়েছে, তারও একটা সুন্দর বর্ণনা আছে। ঘটনাটা তার একটু পরে। বিকেল হয়ে গেছে, ম্যানেজার বাবু এবং সঙ্গে যারা গেছিলেন তারা এবার রথী ঠাকুর বলছে, না, অনেক বেলা হয়ে গেল, কর্তা ঠাকুর আমাদের বলে দিয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ বলে দিয়েছেন সন্ধ্যে বাড়ি ফিরতে। এখন যদি রওনা না দিই তাহলে সন্ধ্যের মধ্যে ফিরে মুশকিল হবে। রথী ঠাকুর কিন্তু এক্ষুনি ফিরতে রাজি না, তিনি ওই পুরো ভাষণটা দেখবেন, ওখানে যা কিছু অনুষ্ঠান সেটা দেখেই তিনি যাবেন। হ্যাঁ, তো যাই হোক, এই দিকে এতটাই মশগুল হয়ে গেছেন সেই ভাসানের দেখতে, নৌকা বাইচে দেখতে দেখতে আকাশ ঘন কালো হয়ে গেছে। পানসির মুখ যখন ঘোরানো হলো, হ্যাঁ, ততক্ষণ অন্ধকার গাঢ় হয়ে নেমেছে। মাঝিরা দিশা পায় না রাস্তা কোন দিকে, অন্ধকার হয়ে গেছে। সঙ্গে কিছু বরকন্দাজ ছিল, সেই সময় থাকতো বরকন্দাজ, তারা বন্দুক নিয়ে এসেছিলো। তারা বন্দুক থেকে গুলির আওয়াজ ছুড়লো। এই গুলির আওয়াজ শুনে পাড়ে পাড়ে যে সমস্ত বরকন্দাজরা আছে বা অন্যান্য নৌকোয়, তারা আওয়াজ করতো। এই একজনে আওয়াজ শুনে আরেকজন আওয়াজ করলে যে আওয়াজ করছে প্রথম, সে বুঝতে পারতো যে ওই গুলির আওয়াজটা কোন দিক থেকে আসছে, সেইটা বুঝে সে তার নৌকোকে সেই দিকে নিয়ে যেত। কারণ ঘন অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, ঝড় বৃষ্টি চলে আসছে, ভয়ঙ্কর ঝড় আসছে, এরকম একটা। তখন এমনকি এত রাত হয়ে গেছে, রাত প্রায় 9টা-10টা বাজে। কোথায় সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছতে হবে, আর এদিকে এত রাত হয়ে গেছে। তো নৌকো নিয়ে যখন পৌঁছেছেন, হ্যাঁ, তখন প্রায় রাত 2টো। সেই অন্ধকার ভেদ করে এবং পানসি যখন পৌঁছেছেন, হ্যারিকেন লণ্ঠনের ক্ষীণ আলোয় রথী ঠাকুর দেখতে পেলেন যে তার পিতা রবীন্দ্রনাথ সেই ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার ভ্রুকুঞ্চিত মুখের সামান্য একটুখানি দেখেই আমার বুকের রক্ত যেন জল হয়ে গেল। আমি কেন, দলের সবাই যে খুব ভয় পেয়েছে স্পষ্টই বোঝা গেল। বাবা কিন্তু কারো দিকে না তাকিয়ে, একটি কথাও না বলেই কুঠি বাড়ির দিকে দ্রুত পদে ফিরে গেলেন। লক্ষ্য করুন, এই ঘটনার পরে যতদিন শিলাইদহে ছিলাম, বাবা এ বিষয়ে উল্লেখ মাত্র করেননি। বকাঝকা তো দূরের কথা, আমার মতো ভুক্তভোগী অপরাধী আরো অনেকে বলতে পারবেন। এমন সময়ে বাবার নীরব তিরস্কার শারীরিক শাস্তির চেয়ে কত গুণ কঠিন বলে মনে হতো। তৃতীয় ঘটনা, এর অনেক বছর পর, আমি তখন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ লিখছেন, এরকম আরেকটা কাণ্ড ঘটে। কি হয়েছে, তখন শ্রীনিকেতন পল্লী সংগঠন বিভাগের পত্তন হয়নি। সুরুল গায়ের কাছাকাছি ওইসব অঞ্চল, যেটা সুরুল নামে পরিচিত, তখন ঠিক হলো কিছু তরুণ অধ্যাপক ও কর্মীদের নিয়ে তারা ওই সুরুলে গিয়ে বনভোজন করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু জীর্ণ কুঠির সেখানে ছিল, সেই আমলের তৈরি, সেই নীলকর সাহেবদের ছেড়ে যাওয়া সেই কুঠি বাড়ি, সেখানে গিয়ে চড়ুইবাতি করবে।
সারাদিন প্রচুর হইচই, খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ করে যখন শান্তিনিকেতনে তারা ফিরলেন, মাস্টারমশাইরা সবাই অনিদ্রায়, ক্লান্তিতে অবসন্ন। পরের দিন সকালবেলায় ক্লাস নেবেন এমন তাদের অবস্থা নয়, কিন্তু বাবার কাছ থেকে ছুটি চাইতে সকলেরই সংকোচ। যে যার ঘরে চলে গেলেন। চোরের দায়ে ধরা পড়লাম আমি। যেহেতু বনভোজন হয়েছিল আমারই ব্যবস্থায়, সুতরাং আমাকেই আশ্রমের নিয়ম ভঙ্গের দায় নিতে হবে। পিতা রবীন্দ্রনাথ পরের দিন মুখে একটু হাসি এনে, পিতার সেখানে বসে আছেন, তার কাছে তো যেতে হবে, দায়টা তো স্বীকার করতেই হবে। রথীন্দ্রনাথ লিখছেন, মুখে একটু হাসি এনে দুরু দুরু বক্ষে তো বাবার সামনে হাজির হলাম। বাবা আমার দিকে না তাকিয়ে শুধু বললেন, কেমন হলো তোদের বনভোজন? খুব মজা করেছিস তো? মনে মনে কত রকম অজুহাতের কথা ভেবে রেখেছিলাম, কিন্তু বাবার গলার স্বর শুনে সব যেন কোথায় উবে গেল। সুতরাং কোনো সাফাই না দিয়েই দ্রুত প্রস্থান। এরপর জ্ঞাতসারে এমন কিছু আর জীবনে করিনি যা বাবার বিরক্তিকর কারণ ঘটাতে পারে। তো এবার তিনি পিতার সম্পর্কে লিখছেন, তার সেখানে তিনি লিখছেন, কবি ও লেখক হিসেবে বাবা যখন বিশ্ববিখ্যাত হলেন তখন তিনি প্রৌঢ়ত্বের সীমায় এসে পৌঁছেছেন, কিন্তু জগৎজোড়া খ্যাতি হবার আগেও তার ভক্তের সংখ্যা নেহাত কম ছিল না। অপেক্ষাকৃত অল্প বয়সেও কলকাতার অধিকাংশ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার নিয়মিত ডাক পড়ত। এরকমই একটি ঘটনার কথা লিখছেন, এবং শুধু এই ঘটনার সাথে আরেকটি বিষয় ভীষণভাবে জড়িত, সেই জন্য আমরা এই ঘটনাটাকে উল্লেখ করছি বিশেষ করে। তো বলছেন, রথীন ঠাকুর লিখছেন, অপেক্ষাকৃত অল্প বয়সেও কলকাতার অধিকাংশ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিয়মিত ডাক পড়ত। তার জনপ্রিয়তার অন্যতম কারণ হয়তো এটাই ছিল যে তিনি কেবল সুপুরুষ ছিলেন না, সুকণ্ঠেরও অধিকারী ছিলেন। কিন্তু এই জনপ্রিয়তার জন্য তাকে যথেষ্ট মূল্যও দিতে হয়েছে। সেই ঘটনাটাই এবার আমরা বলি, যেখানে তাকে রবীন্দ্রনাথকে সারা জীবনের জন্য যথেষ্ট মূল্য দিতে হয়েছে। আর আমরা রবীন্দ্রনাথের একটা বিরাট প্রতিভার একটা চিহ্ন থেকে আমরা একেবারেই পরিচয় থেকে আমরা একেবারেই বার পড়ে রইলাম। সেটা হচ্ছে, একবার তিনি এক জনসভায় বক্তৃতা দিচ্ছেন। সভাপতি স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সভায় তিল ধারণের ঠাঁই ছিল না, লোকে লোকারণ্য। দীর্ঘ বক্তৃতা দিতে গিয়ে গলার উপর যথেষ্ট অত্যাচার করতে হল। বক্তৃতার পর সমবেত শ্রোতৃমণ্ডলী গান গান বলে বিস্তর চেঁচামেচি শুরু করে দিলেন। 1.5 ঘন্টা ধরে চেঁচিয়ে বক্তৃতা দেবার পর, আসলে তখন তো মাইক্রোফোন ছিল না, প্রচুর জনসভার মধ্যে যারা বক্তৃতা দিতেন, এবং রবীন্দ্রনাথ তাকে প্রায় চেঁচিয়ে জোরে গলা ফাটিয়ে, সব শক্তি গলার শিরা ফুলিয়ে বক্তৃতা দিতে হতো, যাতে তার কথা সবার শেষ প্রান্তিক মানুষটিও শুনতে পান। এটাই ছিল, কারণ তখন মাইক্রোফোন ছিল না। এবং সেই বক্তৃতাটাও কম সময় না, টানা 1.5 ঘন্টা ধরে তিনি বলছেন। এবং এই চেঁচিয়ে বক্তৃতা দেবার পর বাবার গান গাইবার মতো অবস্থা ছিল না। কিন্তু বঙ্কিমবাবু স্বয়ং যখন অন্য সকলের সঙ্গে যোগ দিয়ে বাবার গান শুনবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তিনি কি করে আর না বলেন। বাবার গান গাওয়ার ক্ষমতা ছিল অসাধারণ, যেমন সুরেলা গলা তেমনি তার জোর। কিন্তু এবারকার অত্যাচারে গলা এমন জখম হলো যে তার কখনো সম্পূর্ণ সেরে উঠল না। কিছুদিন হাওয়া বদল ও বিশ্রাম নেবার জন্য বাবা সিমলা গেলেন, কিন্তু তার সেই গানের গলা আর
ফিরে পেলেন। আমরাও রবীন্দ্রনাথের সেই সুরেলা বলিষ্ঠ গলার পরিচয় থেকে এক চিরদিনের মতনই বঞ্চিত হয়ে রইল। তারপরে পিতার পোশাক পরিচ্ছদ সম্পর্কে লিখছেন। দেখুন, এই জায়গাটাও ভীষণ ইন্টারেস্টিং। লিখছেন, পোশাক পরিচ্ছদে বাবার বরাবরই বেশ রুচি ছিল। তরুণ বয়সে তিনি ধুতির উপর সিল্কের ঢিলে পাঞ্জাবি পরতেন, গলায় ঝোলাতেন সিল্কের চাদর। এই বাঙালি বাবুর পোশাকে তাকে ভারী সুন্দর দেখাতো। লোকে তার পোশাক পরিচ্ছদের অনুকরণ করত। বাংলাদেশের বাইরে তিনি যখন বেড়াতে বেরোতেন, তার পরনে থাকতো ট্রাউজার, গলা বন্ধ লম্বা কোট অথবা আচকান, আর মাথায় থাকতো ছোট্ট একটা পাগড়ি। এই ভাজে ভাজে সেলাই করা পাগড়ি ছিল নতুন জ্যাঠামশাই যতীন্দ্রনাথের আবিষ্কার। লোকে এর নাম দিয়েছিল পিরালি পাগড়ি। এর অনেক বছর পরে বাবা আচকানের বদলে ঢিলে ঢালা লম্বা জুব্বা ধরলেন। কখনো কখনো একটি জুব্বার উপর আরেকটি জুব্বা চড়ানো হতো। মাথায় পরতেন নরম মখমলের উঁচু গোছের টুপি। রঙিন কাপড়ে বাবার কোনো বিরাগ ছিল না। তার পছন্দ ছিল ফিকে বাদামি বা কমলা রং। পরিণত বয়সে যারা বাবাকে দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে এসব হালকা রঙের পোশাকে বাবাকে কি সুন্দর মানাত। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে। রথীন্দ্রনাথ লিখছেন, বাবা ও গান্ধীজির মধ্যে বরাবর একটা প্রীতির সম্বন্ধ ছিল, অথচ বাহ্যত দুজনের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। কোথায় কটিবাস পরিহিত সন্ন্যাসী, আর কোথায় রঙিন জুব্বায় সুসজ্জিত কবি। দুজনের মধ্যে এই বৈষম্য বহু লোকের চোখে বিশদ দৃশ্য ঠেকেছে, সন্দেহ নেই। পোশাকে পরিচ্ছদে বাবার বিলাসী রুচি নিয়ে অনেকে বক্রোক্তি করেছেন, এমনও শুনেছি। কিন্তু একটা কথা তাদের জানা ছিল না, বাবার পোশাক পরিচ্ছদ যেসব কাপড়ে তৈরি হতো অধিকাংশ ক্ষেত্রে তার দাম বেশি ছিল না। তার ব্যক্তিত্বের এমন একটা গরিমা ছিল যে নিতান্ত সাদাসিধে পোশাকেও তাকে দেখাতো রাজার মতো। আবার বেশ মূল্যবান পোশাকও তার অঙ্গে উঠলে মনে হতো যেন নিতান্তই সাদাসিধে। গান্ধীজির কটিবাস ছিল অন্নহীন বস্ত্রহীন এই দরিদ্র দেশের প্রতীক। এই প্রতীকের যে একটা গভীর তাৎপর্য ছিল তাতে সংশয় নেই, কিন্তু তা বলে বাবার সুরুচি সম্মত পরিচ্ছেদের কোনো তাৎপর্য ছিল না এমন নয়। গান্ধীজি নিজের জীবনযাপনে যে আদর্শ অনুসরণ করে গেছেন তার ফলে আমাদের জাতীয় জীবনে একটা মাত্রাতিরিক্ত কৃচ্ছ সাধনের ভাব এসে গেছে। এটা স্বয়ং গান্ধীজির অভিপ্রেত ছিল কি না জানি না, তবে এমনটি ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। বাবা এরকম বৈরাগ্য সাধনের সম্পূর্ণ বিরোধী ছিলেন। বাবা হয়তো ভাবতেন, আমাদের গরিব দেশে যেখানে অধিকাংশ লোক বঞ্চিত ও ভুভুক্ষ, সেখানে ত্যাগের আদর্শ কৃত্রিম উপায়ে তুলে ধরার কোনো অর্থ হয় না। বরঞ্চ উচিত তাবৎ সভ্য জগৎ জীবন ধারণের ক্ষেত্রে যা বাঞ্ছনীয় বলে মনে করে সেই সব দিকে মানুষের রুচিকে প্রবর্তিত করা। এটা বিশেষ করে লক্ষ্য করা। দুই মহাপুরুষের দুটি ভিন্ন দৃষ্টি, অথচ দুটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে, কতটা প্রাসঙ্গিক, এটা আমাদের বুঝতে হবে। এবার আসি পুত্র পিতার খ্যাতি ও অখ্যাতির ব্যাপারে কি লিখছেন, কি দেখেছে, তার কি মতামত সেটাতে লিখছেন। রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বাবা তার সাহিত্যিক জীবনের বেশিরভাগ সময়ে যেমন তীব্র অন্যায় সমালোচনার আঘাত সয়েছেন, তেমন খুব কম লেখককেই সইতে হয়েছে। এসব আক্রমণের অধিকাংশই ছিল ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত। যাকে সাহিত্যিক সমালোচনা বলে এসব সে ধরনের ছিল না।
অনেক ক্ষেত্রেই তা ছিল নিছক কুৎসা। কোনো কোনো বাংলা কাগজে বা পত্রিকায় এইসব কদর্য গালাগালি নিয়মিত প্রকাশ করার অন্যতম কারণ ছিল যে তাতে সেসব কাগজের কাটতি হতো। লক্ষ্য করুন, কাগজদের কাটতি মানে সেল বাড়াবার জন্য এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় হয়, সেই সময়কার খবরের কাগজগুলো রবীন্দ্র নিন্দা করত। সম্পাদকেরা বুঝেছিলেন বাবার বিরুদ্ধে কটু কাটব্য করলে বেশ অর্থাগম হয়। এর পিছনে আরও একটা গূঢ় কারণ ছিল। দেশের বেশ বড় একটা অংশের বদ্ধমূল ধারণা হয়েছিল রবীন্দ্রনাথ তাদের একজন নন। তার জন্ম অভিজাত পরিবারে, তার লেখার ধরন ও ভাষা তার নিজস্ব, অতীত কিংবা বর্তমানের কোনো লেখকের সঙ্গে তার মিল নেই, তিনি যেন স্বয়ম্ভূ। তাছাড়া হিন্দু সমাজের বেড়াভাঙা প্রখ্যাত ব্রাহ্ম সংস্কারকের ছেলে তিনি, সুতরাং তিনি সমাজদ্রোহী। তরুণ বাঙালি পাঠকদের মনে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে যে প্রভাব বিস্তার করেছিলেন, বোধ করি এই সব কারণে উক্ত সমালোচকেরা তা ক্ষুণ্ণ করতে চেয়েছিলেন, তা নষ্ট করতে চেয়েছিলেন। উল্লেখযোগ্য, এখানটা লক্ষ্য করুন, এই উল্লেখযোগ্য এই জায়গাটা আমি আমার শ্রোতাদেরকে একটু মন দিয়ে শুনতে পেরেছি। নিন্দুকের দলে কেবল যে অপ্রধান লেখকেরাই ছিলেন তা নয়, রথীন্দ্রনাথ লিখছেন, এমন সব সাহিত্যিক গোষ্ঠীও ছিল যার নেত্রী স্বরূপ ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় ও চিত্তরঞ্জন দাশের মতো নামজাদা ব্যক্তি। এই বিরুদ্ধতা বাবার মানে যে দাগ কাটেনি এ কথা বলা ভুল হবে। বাবার সবচেয়ে বেশি বেজেছিল যাদের তিনি মিত্রস্থানীয় বলে জেনে এসেছেন, যাদের সাহিত্য জীবনে প্রত্যুষে তিনি সঙ্গ ও উৎসাহ দিয়েছেন, তারাই তার বিরুদ্ধে যখন লেখনে ধরলেন। বাবা এসব নিন্দা কুৎসার বিরুদ্ধে কোনো জবাব দিতে যাননি, কেবল নিন্দুকের প্রতি কবিতায় তার মনের কথা একটুখানি ব্যক্ত করেছিলেন, কিন্তু তাতে কোনো উষ্মা ছিল না, তিরস্কার ছিল না। এবার তিনি লিখছেন তার পিতার গুণগ্রাহী যারা ছিলেন সৃষ্টিশীল লেখকদের মধ্যে, তার পিতা সৃষ্টিশীল লেখকদের মধ্যে সৃষ্টির ক্ষেত্রে তিনি আজীবন নিঃসঙ্গ যেমন ছিলেন, কিন্তু তার তরুণ ভক্ত অনেকেই ছিলেন, এবং এই সেই তরুণ ভক্তদের একটা দীর্ঘ তালিকা দিয়েছেন রথীন্দ্রনাথ। তাদের মধ্যে আছেন সত্যেন্দ্রনাথ দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়। রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বিশেষভাবে মনে পড়ছে যতীন্দ্রমোহন বাগচি, প্রভাত কুমার মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্র নারায়ণ বাগচি, হেমেন্দ্র কুমার রায়, ধীরেন্দ্রনাথ দত্ত, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সুকুমার রায়, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, নরেন্দ্র দেব, অমল হোম প্রভৃতি। এইসব তরুণ কবিরা যেন রবীন্দ্রনাথের সম্মান রক্ষার দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছিল, এবং যেখানে রবীন্দ্রনাথের সমালোচনা হতো, তার বিরোধিতা করা হতো, এরা ঝাঁপিয়ে পড়ত। যাই হোক, এবার একটু শান্তিনিকেতনের কথায় আসি। পুত্র তার পিতার শান্তিনিকেতনের এই প্রতিষ্ঠা এবং বিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং আমরা আগেই বলেছি তিনি যখন পিতার আদেশে পারিবারিক সেই জমিদারি দেখতে গেলেন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে, এবং সেখানেই তিনি যখন খানিকটা দক্ষ হয়ে উঠেছেন, এমন সময় পিতা তাকে ডেকে পাঠালেন শান্তিনিকেতনে তাকে সাহায্য করার জন্য। তো সেই ব্যাপারে রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার দৃষ্টিতে পিতার সম্পর্কে, শান্তিনিকেতনের শিক্ষা নিয়ে বাবা যে পরীক্ষণের পত্তন করেছিলেন তার জন্য তাকে যে কি পরিমাণ বেগ পেতে হয়েছিল সে কথা খুব কম লোকেই জানত বা বুঝত। বিদ্যালয়ের কাজ তো শুরু হলো, কিন্তু ছাত্র সংগ্রহ করা সে এক দুঃসাধ্য ব্যাপার। যেসব ছাত্র এলো তাদের অনেকে ছিল যাকে বলে
বাপে তাড়ানো মায়ে খেদানো দুরন্ত ছেলে। বেশ কিছু লোকের মনে বিদ্যালয়ের প্রতি ছিল অসীম অবজ্ঞা। বিদ্যালয়ে বাবা যে সমস্ত নতুন প্রথা পদ্ধতি প্রবর্তিত করলেন তা নিয়ে তারা হাসাহাসি করতেন। আজ শান্তিনিকেতন যেখানে দাঁড়িয়ে আছে, আর রবীন্দ্রনাথ যে ভিত্তিভূমি থেকে শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন তার গোড়াকার কথা লিখছেন রথীন্দ্রনাথ ঠাকুর। সেসবের ব্যাপারটা একটু শুনুন পুত্রের জবানিতে। তিনি লিখছেন, বেশ কিছু লোকের মনে বিদ্যালয়ের প্রতি ছিল অসীম অবজ্ঞা। বিদ্যালয়ে বাবা যে সমস্ত নতুন প্রথা পদ্ধতি প্রবর্তিত করলেন তা নিয়ে তারা হাসাহাসি করতেন। এ বিদ্যালয় যে কেবল দুরন্ত ছেলেদের শায়েস্ত করার সংশোধনাগার নয়, এ বোধ জাগ্রত হয় অনেক পরে। তার উপর ছিল বিদ্যালয়ের প্রতি ইংরেজ সরকারের বিরাগ ও সন্দেহ। তাদের ধারণা হয়েছিল এই প্রতিষ্ঠান স্বদেশী রাজদ্রোহ প্রচারের কেন্দ্র। এই ধারণার বশবর্তী হয়ে তারা কোনো কোনো রাজকর্মচারীর কাছে গোপন সার্কুলার পাঠিয়ে সাবধান করে দিয়েছিলেন তারা যেন শান্তিনিকেতন বিদ্যালয়ে ছেলে না পাঠান। বৈষয়িক দিক থেকে বিবেচনা করলে বলা চলে যে এই রকম প্রচেষ্টায় নামতে যাওয়া তখনকার অবস্থায় বাবার পক্ষে নিতান্তই অবিবেচনার কাজ হয়েছিল। সে সময় নিজের পরিবার প্রতিপালনের দিক থেকেও তার আয় যথেষ্ট ছিল না। তাছাড়া কুষ্টিয়ার ব্যবসা ফেল পড়ায় বাজারে তার প্রচুর দেনা, বিষয় সম্পত্তি, এমনকি আমার মার গহনা পর্যন্ত বিক্রি করে তাকে বিদ্যালয়ের খরচ নির্বাহ করতে হয়েছে। বিয়ের সময় যৌতুক স্বরূপ তিনি যে সোনার পকেট ঘড়ি ও চেন পেয়েছিলেন সেটিও জনৈক বন্ধুর কাছে বিক্রয় করতে হয়। আমাদের শৈশবের অনেক স্মৃতি এই ঘড়ির সাথে জড়িত। বিদ্যালয়ের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ কষ্ট বৃদ্ধি পেতে লাগলো। বাবা তার বন্ধু লোকেন পালিতের বাবা স্যার তারকনাথ পালিতের কাছে হাত পাতলেন কিছু ঋণ পাবার উদ্দেশ্যে। মনে রাখবেন, এই লোকেন পালিত এর পিতা তারকনাথ পালিত, তিনি ব্যারিস্টার ছিলেন, বিলেত ফেরত ব্যারিস্টার, প্রচুর আয় ছিল। সেখানে তিনি অত্যন্ত ধনী পুরুষ ছিলেন এবং মুক্ত হস্তে দান করতেন। বিশ্বভারতীর জন্য যে সামান্য কিছু টাকা যে তিনি ঋণ হিসেবে দিয়েছেন তাই নয়, তার টাকায় দুটি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক তৈরি করার পেছনে তার এই দান যথেষ্ট। এবং বিশেষ করে উল্লেখ করার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগ, আমাদের রাজাবাজার সায়েন্স কলেজ, এটা তার টাকাতেই গড়ে উঠেছে। সেই সময় তিনি রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠার জন্য 15 লক্ষ টাকা সেই কালে দিয়েছিলেন। যাই হোক, এই তারকনাথ পালিতের কাছে হাত পাতলেন রবীন্দ্রনাথ। পালিত মহাশয় জীবৎকালে এই ঋণ পরিশোধ করা যায়নি। মৃত্যুকালে তার যাবতীয় সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। ফলে বাবাকে দেওয়া এই ঋণের টাকাটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্য হল। এই ঋণ নিয়ে বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না। সরস্বতীর প্রসাদ তিনি প্রভূত পরিমাণেই পেয়েছিলেন, কিন্তু লক্ষ্মী তাকে কৃপা করেননি। এই প্রসঙ্গে তিনি লিখছেন, বিদেশে বহুবার তিনি গেছেন। একবার ম্যাকমিলান কোম্পানির সঙ্গে তার একটা মধ্যস্থতা হয়েছিল, বিদেশে তিনি বক্তৃতা দেবেন। এবং সেই সময় তিনি আমেরিকায় গিয়ে 25টিরও বেশি শহরে তিনি বক্তৃতা দিয়েছিলেন। প্রায় তার টাকা সে সময় প্রায় লক্ষাধিক টাকা তার পাওনা হয়েছিল এই ম্যাকমিলান কোম্পানির কাছ থেকে, কিন্তু সে টাকা তিনি পাননি। ম্যাকমিলান কোম্পানি সেই সময় নিজেকে দেউলিয়া ঘোষণা করে এবং সেই সময় পিয়ারসন সাহেব বহু কষ্টে কুড়িয়ে বাড়িয়ে যে টাকা জোগাড় করতে পেরেছিলেন ম্যাকমিলান কোম্পানির কাছ থেকে, তা কয়েক হাজারের বেশি নয়।
ফলে বিশ্ববিদ্যালয়ের দেনা শোধ করতেই এই টাকা খরচ হয়ে গেছিল, উদ্বৃত্ত কিছু ছিল না। ইউরোপেও তিনি গেছিলেন। বাবার বলছে রথীন্দ্রনাথ লিখছেন, ইউরোপে বাবার বইয়ের খুব ঘাটতি। তিনি রবীন্দ্রনাথ ভেবেছিলেন তার বইয়ের থেকে তিনি রয়্যালটি বাবদ অনেক টাকা পাবেন, কিন্তু এমনই কপাল, যখন তার নাম বিশ্ববিখ্যাত হলো, অর্থাৎ যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, জগৎজোড়া খ্যাতি জুটল, সেই সময় লাগলো প্রথম মহাযুদ্ধ। সুতরাং রয়্যালটির সব টাকা তার হাতে এলো। বাবাকে প্রায় বেরোতে হতো ভিক্ষার ঝুলি নিয়ে। 1920 সালে যখন বিদ্যালয়ের জন্য তিনি অর্থ সংগ্রহের জন্য আমেরিকায় গেছেন, তখন রথীন্দ্রনাথ তার সঙ্গে ছিলেন। তিনি দেখছেন যে সেখানে তুরস্কের আমেরিকা রাষ্ট্রদূত মর্গেনথো এসছিলেন। তার সাথে একটু কথাবার্তা বলে কিছু টাকা পাবার সম্ভাবনা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ মুখ ফুটে সেই টাকা বলতে পারলেন না। যখন এমনভাবে বললেন, সে কাজটা কিন্তু আর হলো না। যাই হোক, বাবা রবীন্দ্রনাথ ভগ্ন মন নিয়ে দেশে ফিরলেন। এই যে লোকের দেশে দেশে গিয়ে ভিক্ষের জন্য হাত পাতা, এটা রবীন্দ্রনাথের একেবারে মনোভূত ছিল না। তার সম্মানের পক্ষে সেটা সুখকর ছিল না, সম্মানের দিক দিকেও সেটা বাঞ্ছিত ছিল না। তবু তার মধ্যে যে গ্লানি, যে লাঞ্ছনা, সে সবটাই রবীন্দ্রনাথ স্বীকার করে নিয়েছিলেন তার বিশ্ববিদ্যালয়, তার এই বিদ্যালয়ের কথা ভেবে। এবং শেষ সময়ে আরেকটা বাধা এসেছিল ইংরেজ সরকারের থেকে। ইংরেজ সরকার আমেরিকা সরকারকে বলেছিল যে, আমরা শুনছি তোমরা আমাদের ভারতবর্ষের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেবার ব্যবস্থা করছো, সেটা যদি করো তাহলে সেটা আমাদের পক্ষে বিরক্তির কারণ হবে। সুতরাং এই ইংরেজ সরকারের চাপেও রবীন্দ্রনাথ বিদেশ থেকে তার ন্যায্য টাকা পেতে পারেনি। মানে অনেকে টাকা দেবার জন্য প্রস্তুত থাকলেও, সরকারি তরফ থেকে টাকা দেবার থাকলেও সেটা সম্ভব হয়নি। আর তাছাড়া বিত্তশালীদের কাছ থেকে হাত পাতা রবীন্দ্রনাথের একটা গভীর সংকট ছিল। যাই হোক, শেষ পর্যন্ত এটা হচ্ছে যে মহাত্মাজি, গান্ধীজি সর্বপ্রথম উপলব্ধি করলেন বাবার মতো কবি মানুষের পক্ষে বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দেশে বিদেশে ঘুরে বেড়ানো কি গভীর দুঃখের বিষয়। 1936 সালে রবীন্দ্রনাথ গেছেন দিল্লি। উদ্দেশ্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের দিয়ে চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য, অভিনয় করিয়ে বিশ্বভারতীর সাহায্যার্থে টাকা তোলা। সে সময় গান্ধীজিও দিল্লিতে ছিলেন। রথীন্দ্রনাথ লিখছেন, তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, বিশ্বভারতীর তহবিলে এমন কি ঘাটতি যার জন্য এই পরিণত বয়সে বাবাকে এত কষ্ট সইতে হয়েছে। বাবা দিল্লি ছাড়ার আগে মহাত্মাজি তার হাতে বিশ্বভারতীর ঋণ শোধের জন্য যত টাকা দরকার সেই অঙ্কের একটি চেক তুলে দিলেন। টাকাটা কোনো ভক্তের কাছ থেকে সংগ্রহ করা। চেক বাবার হাতে দিয়ে গান্ধীজি বললেন, যেন আর টাকার ধান্দায় বাবাকে ঘুরে বেড়াতে না হয়। এখানে এরপরে রথীন্দ্রনাথ লিখছেন, মহাত্মাজির কাছ থেকে এই টাকা অপ্রত্যাশিতভাবে পেয়ে আমাদের সকলের মনে তো আনন্দ ধরে না, কিন্তু বাবার মুখ দেখে মনে হলো কেমন যেন বিমর্ষ। কেন যে তার মন খারাপ বুঝতে দেরি হলো না। গান্ধীজির দেওয়া অর্থে সদ্য অর্থকষ্টের একটা উপশম ঘটল, কিন্তু বিনিময়ে গান্ধীজি বাবাকে দিয়ে যে প্রতিশ্রুতি করিয়ে নিলেন, বাবার পক্ষে তা হলো খুবই কষ্টে। অভিনয়ের দলবল নিয়ে তিনি যখন বেরোতেন, শারীরিক কষ্ট যথেষ্ট হতো, সন্দেহ নেই, কিন্তু নৃত্যে, গানে, রূপে, রসে তার সৃষ্ট নাট্যবস্তু দর্শকদের সামনে নিজ হাতে তুলে দিতেন। সৃষ্টিকর্তার এই পরম আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা যেন তার
আত্মপ্রকাশকেই ক্ষুণ্ণ করা। যাই হোক, তারপরে লিখছেন যে দূরদৃষ্ট আজীবন বাবার সঙ্গী হয়ে ঘুরেছে, কিন্তু অবিচলিত চিত্তে অদৃষ্টের পরিহাসকে তিনি মেনে নিতে পারতেন। তিনি ছিলেন আশাবাদী, তার মনে ছিল আনন্দের অফুরন্ত ভাণ্ডার। রবীন্দ্রনাথ লিখেছেন এই অদৃষ্টকে নিয়ে, বন্ধু কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস, রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্যদেবীর নয়ক তারা কৃতদাস, হাস্যমুখে অদৃষ্টরে করব মোরা পরিহাস। রবীন্দ্রনাথ লিখছেন, যেসব দুঃখ বাবা সয়েছেন, অর্থকষ্ট তো তার কাছে অকিঞ্চিতকর। তার সংসার জীবনে প্রথম আঘাত এসেছিল যখন তার বয়স মাত্র 41। সৃজন প্রতিভার সূর্য যখন তার মধ্য গগনে, সেই সময়ে মায়ের মৃত্যু হলো। 5টি সন্তান নিয়ে তিনি যেন অকুল পাথারে পড়লেন। অবশ্য আমার 2 বোনের তখন বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোট ভাইটির বয়স তখন মাত্র বছর 7। এই সময়ে বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না। অন্য লোক হলে নিজেকে প্রকৃতস্থ রাখতে পারত কিনা সন্দেহ। নিজের ছেলে মেয়েদের তো বটেই, শান্তিনিকেতন বিদ্যালয়ে শতাধিক ছেলেদের মানুষ করার দায়িত্ব তখন তিনি নিজের কাঁধে নিয়েছেন। কিন্তু তাহলে কি হয়? আরও আঘাত তাকে সইতে হলো। মায়ের মৃত্যুর পর একে একে চলে গেলেন আমার পিতামহ, আমার 2 বোন ও ছোট ভাই শনি। আমার 2 জ্যাঠতো দাদা বলেন্দ্র ও নীতেন্দ্রকে বাবা নিজের ছেলের মতো ভালোবাসতেন। এরাও মারা গেলেন অকালে, মৃত্যুর একটা ধারা। শান্তিনিকেতন বিদ্যালয়ে যে 2 জন তার কাজে সবচেয়ে বড় সঙ্গী ও সহায় ছিলেন, সেই তরুণ কবি সতীশচন্দ্র রায় ও প্রবীণ শিক্ষাবিদ মোহিতচন্দ্র সেন অল্পকালের মধ্যে পরপর গেলেন। মৃত্যু শোকে ও অর্থকষ্টে তিনি যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় দুরারোগ্য অর্শ ব্যাধিতে তিনি কষ্ট পাচ্ছেন। এই সব সময়ে দুঃখ বহন করবার যে অসীম ক্ষমতা ও শক্তি তার মধ্যে দেখেছি, তার তুলনা বিরল। সবচেয়ে আশ্চর্য এই যে তার চিত্তে স্থৈর্য একদিনের জন্য শিথিল হয়নি, তার সৃষ্টির কাজে একদিনের জন্য ছেদ পড়েনি, বরঞ্চ দুঃখে সুখে তার রচনায় একটা যেন গভীরতর তাৎপর্য এনে দিয়েছিল। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ এই যে একটা জীবন ধারা, দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান, একদিকে খ্যাতি, অন্যদিকে তার নিন্দা, দুটোকেই তিনি সমানভাবে কিভাবে গ্রহণ করেছেন। পুত্র লাগে লিখছেন সেখানে, আমার খুবই আশ্চর্য লাগে কি করে তিনি লেখার কাজ নিয়ে যখন ব্যস্ত, তখনও লোকজনদের সঙ্গে সমানে দেখা সাক্ষাৎ ও তাদের আপ্যায়ন করে চলতেন। তার লেখার অভ্যাসটাও ছিল বিচিত্র। অনেক সময় একই সঙ্গে কবিতা, গান ও উপন্যাস ও প্রবন্ধ লিখে চলেছেন, এমনও হয়েছে। অর্থাৎ একই সঙ্গে কবিতা রচনা হচ্ছে, গান রচনা হচ্ছে, উপন্যাস এবং প্রবন্ধ একই সঙ্গে চলছে, পরপর, বা পরপর নয়, একই সঙ্গে। অতিথিদের উৎপাত থেকে রক্ষা করতে গিয়ে তার সেক্রেটারিদের দুশ্চিন্তার অন্ত ছিল না। অতিথি সে যে কেউই হন এবং তার উদ্দেশ্য যাই থাক না কেন, বাবা তাকে বসিয়ে রাখা পছন্দ করতেন না। সেক্রেটারিরা অনেক সময় এজন্য তিরস্কৃত হতেন। বাবা দিনের বেলা কখনো বিশ্রাম করতেন না। প্রচণ্ড গ্রীষ্মে বাইরে যখন আগুনে হাওয়ার হলকা বইছে, তখন তিনি সমস্ত দরজা খুলে রেখে নির্বিকার চিত্তে নিবিষ্ট মনে
তা নিবিষ্ট মনে তার লেখাপড়ার কাজ করে চলেছেন। এ দৃশ্য আমরা নিত্য দেখেছি। বই পড়ার ব্যাপারটা সচরাচর রাত্রে হতো। এজন্য সময়ের অকুলান কখনো ঘটত না, কারণ তিনি শুতে যেতেন বেশ রাত করে। 4 থেকে 5 ঘন্টা ঘুম তার পর্যাপ্ত ছিল। অন্যান্য কাজ, অতিথি সৎকার ইত্যাদির পরেও যে তিনি এত অজস্র লিখতে পারতেন, এর কারণ আর কিছুই নয়, মনকে অভিনিবিষ্ট করার অসাধারণ ক্ষমতা। ভাবনা চিন্তার খেই তিনি কিছুতেই যেন হারাতেন না। অতিথি সমাগম হয়েছে, কবিতা লেখা মুলতুবি রেখে ঘণ্টা খানেক অতিথির সঙ্গে আলাপ সেরে তিনি আবার রচনার হাত দিতেন, যেন কোথাও কোনো ছেদ পড়েনি। অভ্যস্ত পরিবেশের বাইরে গেলেও তাকে কখনো বিচলিত হতে দেখিনি। তার কবিতার নিচে স্থান ও তারিখ যেসব উল্লেখ আছে, তার থেকে বোঝা যায় বহু বিচিত্র ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি কবিতা রচনা করতে পারতেন। তার ক্লান্তি অপনোদনের এক উপায় ছিল গান লেখা ও সেই গানে সুর দেওয়া। ক্লান্তি কাটাবার জন্য আরেকটি কর্মের মধ্যে ডুবে যাওয়া। শেষ বয়সে গানের স্থান নিয়েছিল ছবি আঁকা। রবীন্দ্রনাথ একটু খেয়ালি ছিলেন। এই সম্পর্কে সুন্দর লিখছেন তার পিতার খেয়ালিপনা সম্পর্কে। সেখানে সূত্রপাত বলছেন, আমার কর্তা দাদা মশাই অর্থাৎ দ্বারকানাথ ঠাকুরের কথা লিখছেন। 1844 খ্রিস্টাব্দে যখন বিলাত গিয়েছিলেন, সঙ্গে ছিলেন তার এক আত্মীয় নবীনবাবু। ইনি দ্বারকানাথের সেক্রেটারির মতো কাজ করতেন। দেশে নবীনবাবু চিঠি লিখে জানিয়েছিলেন বিলাতে কর্তার কাজকর্ম সামলানো তার পক্ষে কেমন দুরূহ হতো। বাবু মশাইয়ের খেয়াল খুশির কোনো ঠিক ঠিকানা নেই। বাবু অফেন চেঞ্জেস হিজ মাইন্ড। আমাদের পরিবারের নবীনবাবুর এই উক্তি প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছিল। তার কারণ এই যে নবীনবাবুর এই উক্তি প্রিন্সের অর্থাৎ প্রিন্স দ্বারকানাথের কনিষ্ঠ পৌত্র অর্থাৎ রবীন্দ্রনাথের বেলায় যেন আরো লাকসই হয়েছিল। পুত্র লিখছেন পিতার সম্পর্কে। হঠাৎ কোনো ব্যবস্থা পাল্টে দিয়ে বাবা নিজেই সাফাই দেবার জন্য প্রতিমাকে বলতেন, দেখো বৌমা, বাবু চেঞ্জেস হিজ মাইন্ড। আমরা অবশ্য তার মতিগতির বিষয়ে খানিকটা ওয়াকিবহাল ছিলাম, যদিও এই জন্য আমাদের কম ভুগতে হয়নি। এই নিয়ে অনেক মন কষাকষি হয়েছে, এমনকি মাঝে মাঝে তো রীতিমতো বিপদে পড়তে হয়েছে বাবার এই খেয়ালিপনার দরুন। বাবার কল্পনাপ্রবণ মন কোনো কিছুকেই চরম বলে মেনে নিতে পারত না, বরঞ্চ একটা কোনো স্থির সিদ্ধান্তে এলেই তিনি সেটা পাল্টে দেবার জন্য অস্থির হয়ে কোনো একটা অজুহাত খুঁজে বের করতেন। স্থানীয় অবস্থা তার পক্ষে অসহ্য ছিল। নিজের দৈনন্দিন জীবনযাত্রার ঘন ঘন বাসস্থান, আহার্য ও পোশাক পরিচ্ছদ বদলানোর মধ্যে, এমনকি তার নানাবিধ রচনার মধ্যেও এই পরিবর্তন প্রিয়তার পরিচয় পাওয়া যায়। আসলে তার মনটা ছিল বিপ্লব ধর্মী। তার প্রবণতা ছিল গড়বার দিকে, ভাঙবার দিকে নয়। সাহিত্যে, ধর্মচিন্তায়, সামাজিক প্রথায়, শিক্ষায়, রাজনীতিতে যা কিছু বিচারসহ না হয়েও সর্বজন স্বীকৃত, তার বিরুদ্ধে তিনি অকুত ভয়ে দাঁড়িয়েছেন। তার মিথ্যার মুখোশ কঠোর আঘাতে ছিন্ন ভিন্ন করে তবে তিনি ক্ষান্ত হয়েছেন। পিতাকে কি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। অপরপক্ষে তিনি বিকল্পে সর্বজনগ্রাহ্য কি ব্যবস্থা হতে পারে তার কথা বিশদভাবে বলেছেন। আর কেউ সাহস করে কাজে ঝাঁপ দিয়ে না পড়লেও তিনি নিজে সর্বদা এগিয়ে এসেছেন। এই যে প্রচলিত রীতি ও সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ, নতুনতর আদর্শ ধারণা নিয়ে পরীক্ষা, এ ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য জীবনের শেষ দিন পর্যন্ত।
তার মনের আশ্চর্য প্রাণশক্তি আমাদের বারবার বিস্ময়ে অভিভূত করেছে। রথীন্দ্রনাথ লিখছেন, বৃদ্ধ বয়সে লোকে যখন অভ্যস্ত খাতে গা ভাসিয়ে চলতে চায়, ঠিক সেই সময় সাহিত্যের ক্ষেত্রে আঙ্গিকের দিক থেকে তিনি দুঃসাহসিক পরীক্ষায় রত হয়েছেন ও নতুন পথের ইঙ্গিত দিয়ে গেছেন। যখন তিনি কথার সঙ্গে কথা মিলিয়ে কাব্য রচনার সংকীর্ণ রাস্তা ছেড়ে বেড়া ভাঙার ছন্দের দিগন্ত প্রসারিত প্রান্তরে পা দিলেন, তখন তার বয়স প্রায় 70। এবার রথীন্দ্রনাথ তার পিতার সম্পর্কে যেটা লিখছেন যথেষ্ট প্রণিধানযোগ্য। রথীন্দ্রনাথ লিখছেন, সেই সময়কার লেখা কিছু কিছু গল্পে তিনি এমন সব প্রশ্ন উত্থাপন করেছিলেন যাকে মনোবিকলন তত্ত্ব মানে সাইকোডাইনামিক থিওরি, এই সাইকোডাইনামিক থিওরি বা মনোবিকলন তত্ত্বের ভাষায় বলা চলে যৌন সমস্যা। হয়তো এসব গল্প পড়ে, তার একটা দুটো উদাহরণ আমরা বলি, ভিখারিণী, নৌকাডুবি ইত্যাদি, ল্যাবরেটরি, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, এই যে গল্পগুলো, এইসব গল্প পড়ে কোনো কোনো রক্ষণশীল পাঠকের সুকুমার মনে আঘাতও লেগে থাকবে। কবিতার দিক থেকে যা তার শেষ রচনা, সেসব তিনি নিজের হাতে লিখে যেতে পারেননি। তখন তার দৃষ্টি ক্ষীণ, তিনি অসুস্থ ও শয্যাগত। কবিতার প্রেরণা যখন এসেছে, মুখে মুখে রচনা করেছেন, তার সেই মুখের কথা লিখে নিয়েছেন সেবক সেবিকাদের কেউ কেউ। এইসব রচনাতেও দেখি কবিতার রূপ নিয়ে কত রকম পরীক্ষা। শেষ করছেন রথীন্দ্রনাথ এই পর্বটায়। তিনি লিখছেন, কোনো জীবনই তার জীবনের পূর্ণ পরিচয় দিতে পারবে বলে তো মনে হয় না, কারণ তার ব্যক্তিত্ব ছিল যেমন বিরাট তেমনি জটিল। অন্যদিকে আবার গানের সুরে যেমন মিড়, বীণার তারে যেমন ঝঙ্কার, তেমনি মধুর ছিল তার জীবনের ব্যঞ্জন। আপনারা লক্ষ্য করবেন রবীন্দ্রনাথকে কেমনভাবে চমৎকারভাবে তার পিতাকে তিনি বিশ্লেষণ করছেন, তার পিতার মানসিকতাকে কীভাবে তিনি তার পিতাকে তুলে ধরছেন। সেই সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করবেন রথীন্দ্রনাথের লেখার মুন্সিয়ানাটুকু, সেটাও লক্ষ্য করার মতো। রথীন্দ্রনাথ লিখছেন তার পিতার সম্পর্কে শেষ কয়েকটি লাইন এই প্রসঙ্গে, সমান ধর্মা ও সমানুভূতি বিশিষ্ট কেউ যদি কখনো কলম ধরেন, তাহলে হয়তো তার বিষয়ে কিছু বলতে পারবেন। বস্তুত তার নিজের রচনাই তার জীবনের প্রকৃষ্ট ভাষ্য। সেখানেই তিনি সত্যি সত্যি আত্মপ্রকাশ করে গেছেন। তার একটি কবিতায় তিনি সে কথা বলেছেন, বাহির হইতে দেখো না এমন করে, আমায় দেখো না বাহিরে, আমায় পাবে না আমার দুঃখে ও সুখে, আমার বেদনা খুঁজো না আমার বুকে, আমায় দেখিতে পাবে না আমার মুখে, কবিরে খুঁজেছ সে তাই, সেটা সে নাহি রে। যে আমি স্বপন মূরতি গোপনচারী, যে আমি আমারে বুঝিতে বুঝাতে নারী, আপন গানের কাছেতে আপনি হারি, সেই আমি কবি, কে পারে আমারে ধরিতে। মানুষ আকারে বদ্ধ যে জন ঘরে, ভূমিতে লুটায় প্রতি নিমেষের ভরে, যাহারে কাঁপায় স্তুতি নিন্দার জ্বরে, কবিরে পাবে না তাহার জীবন জরে।